নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে শিলিগুড়ির সরকারি বাস স্ট্যান্ড থেকে। তো বর্তমানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে খুব সুন্দর একটা ব্লগ তৈরি করবো। একটা সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। আমরা যাবো একটা পৃথিবীর অন্যতম পবিত্র জায়গাতে। সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমার সঙ্গে কে কে যাচ্ছে। আমাদের সঙ্গে আছে কৃষ্ণদা আছে আমার সঙ্গে, আর আমার আছে সনাতন দাদা ভাই। বন্ধুরা, সনাতন দা যাচ্ছে আমার সাথে। আর এখানে অজয়দার সঙ্গে আমার অনেক ভিডিও তোমরা দেখেছো, তো অজয়দার সঙ্গে যাচ্ছে। তো টোটাল আমরা 4 জন যাচ্ছি। তো আমরা স্ট্যান্ডের থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি, শুকনো খাবার আমাদের রাস্তায় লাগতে পারে, তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। আমরা এখন জাংশন থেকে সামনে বেরিয়ে প্রথমে আমরা পানি ট্যাঙ্কির গাড়ি নেব। পানি ট্যাঙ্কির বাসে চললাম। 3 জুন 2026 বুধবার। বর্তমানে শিলিগুড়ির টেম্পারেচার প্রায় প্রচুর 35 মতো দেখাচ্ছে, কিন্তু ফিলস হচ্ছে জাস্ট মনে হয় যেন 38 39 সেরকম। প্রচণ্ড। আমরা পানি ট্যাঙ্কিতে নেমে গেলাম। আর পানি ট্যাঙ্কিতে আসার জন্য শিলিগুড়ি থেকে ভাড়া লেগেছে মাত্র 50 টাকা করে এক একজন। 4 জন নিলাম 200 টাকা দিয়ে। পাণ্ডবদের কঠোর তপস্যার পর বৃষের রূপ ধরে ভূগর্ভে লুকিয়ে থাকা শিব পশুপতিনাথে মস্তক, কেদারনাথে কুঁজ, রুদ্রনাথে মুখ, তুঙ্গনাথে বাহু এবং মধ্য মহেশ্বরে নাভি নিয়ে পুনরায় আবির্ভূত হন। আমরা যাচ্ছি সেই পশুপতিনাথে। সঙ্গে কিন্তু অবশ্যই ভোটার কার্ডটা রাখতে হবে, কারণ ভোটার কার্ড ছাড়া কিন্তু এখানে এন্ট্রি একদম নিষেধ আছে। তো আপনাকে ভারতীয় পরিচয়টা যথাযথভাবে প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু প্রবেশের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। আমরা এখন ইন্ডিয়া থেকে ক্রস করে মেচি নদী পেরোচ্ছি। এই যে মেচি নদী, জল একদম নেই। তো মেচি নদীর ওই দিকটা যে ব্রিজ দেখতে পাচ্ছি, ওই ব্রিজেতে শুধুমাত্র 4 হুইলার, ট্রাক, বাস এগুলো যাওয়ার জন্য। আর আমাদের এই ব্রিজটা শুধুমাত্র টোটো, 3 হুইলার, বাইক এদের জন্য। মেচি নদীর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর এই দিকটা হচ্ছে নেপাল। তো আমরা এখন নেপালে এক চেকপোস্টে ঢুকিনি, আমরা ঢুকবো। এখানে কিন্তু অবশ্যই খুব কড়াভাবে চেক করা হলো, ব্যাগ থেকে শুরু করে স্ক্যান করা হলো। আর যে মেচি নদী দেখো ভাই, এত সুন্দর বাতাস বইছে এই জায়গাটাতে। দেখো জল একদম নেই। বর্তমানে আমরা মিডল পয়েন্টে আছি, আর এই মিডল পয়েন্টটা না ইন্ডিয়া না নেপাল, আমরা পুরো মিডলে। খুব ভালো লাগছে, খুব আরও বেশি ভালো লাগতো যদি বাইক নিয়ে আসা যেত। আমরা পুরো নেপালে ঢুকে গেছি। এটা নেপালের একটা বাস স্ট্যান্ড। এই জায়গাটার নাম কি দাদা? কাকরভিটা বাস স্ট্যান্ড বা কাকরভিটা মার্কেট। এটা হচ্ছে কাকরভিটা। এখান থেকে আমরা টিকিট করে নিলাম। তো আমাদের এক একজনের ইন্ডিয়ান টাকাতে 1800 টাকা করে পড়লো। এসি বাস, ওয়াইফাই থাকবে, ব্ল্যাঙ্কেট থাকবে। আর আমাদের বাসটা আছে 3:30 এখানে আসবে, আর 4টের সময় বাসটা ছাড়বে। আর এখানে অন্যান্য বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, যদি এখানে আমাদের কোনো বাস নেই। তো আমরা এখানে বসেই টাকাগুলোকে এক্সচেঞ্জ করে নিলাম। ইন্ডিয়ান টাকাগুলোকে আমরা নেপালি কারেন্সিতে করে নিলাম। কাকরভিটা বাস স্ট্যান্ড টাউন আমরা ঘুরতে চলে এসেছি একটু। আর বাসের টিকিট সব কিছু তো হয়ে গেছে, তো একটু খাবার খেতে হবে আমাদের। দেখো কাকরভিটাতে সবজি বিক্রি করতে বেরিয়েছে, পুরো বস্তাতে ঢেকে নিয়েছে। কী যে সবজি আছে সে চিনতেও পারছি না। আমরা এখন একটু হোটেলে যাচ্ছি, কিছু খাবো। তো খাবার দাবার না খেলে তো হবে না। আমাদের অজয়দা বলছে চাউমিন খাবে এখানে এসে। ভগবান, দুপুরবেলা এখন বাজে 3টে বাজতে চললো, চাউমিন খেয়ে কী হবে? एक चाउमीन 250, 150 का नेपाली रुपीज़ में। फुल प्लेट का एक फुल प्लेट। আমাদের চাউমিন চলে এসছে। এই চাউমিনটা দেখো আগে, পুরো চাউমিনটাকে পুরো প্রথমে ভেজে নিয়েছে, তারপরে কিন্তু ডিম অমলেট করে ভেজে কুচি করে পরে দেওয়া হয়েছে। সাথে পেঁয়াজটা দিয়েছে, ধনিয়া পাতা দিয়েছে, যা আমি একদমই খাই না, আমি তো সরিয়ে দেবো। আর সাথে একটা চাটনি দেওয়া আছে। তো হোটেল কাঞ্চনজঙ্ঘা, এখানে আমরা এক চাউমিনটা খেয়ে নিলাম। এই সেই জায়গাটা দেখো, দারুণ লাগছে জায়গাটা। এই হলো আমাদের বাস। নমস্তে ভ্যালেন্ট সিটি ভাই। এটাও নমস্তে, এটাও নমস্তে। আর এটা হচ্ছে পোখরাতে যাবে, আর এটা যাবে কাঠমান্ডুতে। তো ড্রিঙ্কিং ওয়াটার, মোবাইল চার্জার, এয়ার সাসপেনশন, রিক্লাইনার সিট, সিসিটিভি ক্যামেরা, এসি অ্যান্ড হিটার, জিপিএস লোকেটার, ফ্রি ওয়াইফাই, সিট বেল্ট, সব কিছু এখানে আছে। বাহ, চলো আমরা এবার গাড়িটাতে উঠছি। দেখো প্রায়
16 ঘন্টার মতন সময় লাগবে আমাদের কাকারভিট্টা থেকে কাঠমান্ডুতে পৌঁছাতে। এনারা বললেন যে নামাবে সকাল 8টায়। আমাদের A 9, 10, 11, 12 সিট আমাদের। চলো দেখি। এসি চালু করে দিয়েছে কিন্তু এখন প্রচণ্ড গরম এখানে। এসি চালু দিয়েছে। কারণ আসেন। এখন বেলা 3:40। তো এখন আমাদের জার্নি শুরু হলো। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, বাঁদিক থেকে আমরা এসেছিলাম, বাঁদিকে চলে গেল আমাদের পানি ট্যাঙ্কি, শিলিগুড়ির নকশালবাড়ির এটা পানি ট্যাঙ্কি। আর আমরা এখন ঘুরে যাব ডান দিকে, এটা মেচি কাস্টম হাউস হয়তো। হ্যাঁ, ব্যাস চলে আসলাম আমরা এবার একদম কাঠমান্ডুর দিকে। একটা সুন্দর মন্দির সামনে, একদম হনুমান মন্দির। প্রচণ্ড গরম, আমি অস্থির হয়ে যাচ্ছে। এসি চালানো আছে, এখনও গাড়িটা অতটা ঠান্ডা হয়নি। তো আমার পাশে অজয় দা, আর আমাদের পেছনেই কৃষ্ণদা আর সনাতন দা, 4 জন একসাথে সামনে পেছনে সিট পেয়ে গেছি। চলো সামনে থাকো। দেখো রাস্তার দুপাশে কি সুন্দর ভুট্টার চাষ হয়েছে, আর জমিগুলো দেখো ঘাসে ভরা। এটা শ্রদ্ধেয় আশ্রম একটা দেখা যাচ্ছে, সুন্দর। এটা কোনো একটা নদী, ব্রিজ তৈরি হচ্ছে। দেখো জল একদম নেই, দেখো জল একদম নেই। আর এখানে ব্রিজ তৈরির কাজটা এখন হচ্ছে। বেশ অনেকটা বড় আর চওড়া কিন্তু নদীটা। হরিদমনগন এটা দেখা যাচ্ছে। আমরা গাড়িতে এই জলটা পেয়েছি, গাড়িতে জলটা দিয়েছে আমাদের খাবার জন্য। কি জল দেখো। গাড়িটা 3:40 ছাড়ার পর এই প্রথমবার দাঁড়ালো। তো সবাই একটু 5 মিনিটের ব্রেক আর কি, যদি কারো বাইরে যাওয়ার থাকে আর কি। তো যা বাজে রাস্তা, অবশ্য রাস্তা তৈরি হচ্ছে। এখন আমরা নিচে মাটিতে রয়েছি, মানে এখানে পাথরের মাটির যেটা সেটা, আর রাস্তাটা এটা অবস্থা সিঙ্গেল রোড। তো রাস্তাটা তৈরি হয়ে গেলে হয়তো বিশাল রকমভাবে সুবিধা হবে যাতায়াতের জন্য। তো এখন খুবই ধীরে ধীরে যেতে হচ্ছে, বাধ্য হয়ে, কিছু করার নেই। রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আর ইনারা বলছেন, গাড়ির কাজ ড্রাইভার খালাসি এরা বলছেন, যে ক্লিনাররা বলছেন যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে আর কি, যে এসি ভালো করে কাজ করছে না। যদিও এসি অন আছে, তারপরেও জাস্ট একটা হাওয়ার মতো লাগছে, কোনো রকম কাজ হচ্ছে না। শীত ধুলোটা দেখো রাস্তার মধ্যে, এতটা ধুলো জমে গেছে, অবস্থাটা আর কি দেখে নাও। প্রায় 45-50 মিনিট পর আসার পর, প্রায় 1 ঘন্টা আসার পর একটা দোকানের সামনে দাঁড়িয়ে এসির কোনো কিছু আর কি অসুবিধা হয়েছে আর কি, জানি না কী প্রবলেম, যে ইস্যুই হোক না কেন ঠিক করার চেষ্টা চলছে। তো এবার এসিটাকে চলবে। এতক্ষণ ধরে এসি পুরো গরম হাওয়া দিয়ে যাচ্ছিলো, প্রচণ্ড। গাড়ির অবস্থা এতটা খারাপ, এতটা থাকা যাচ্ছে না। বাইরের ওয়েদারটা অনেকটা ভালো, আর গাড়ির ভেতরে থেকে সবাই অস্থির হয়ে যাচ্ছে ঘামে। তবে এখানকার রাস্তার সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগছে, মাঝখান দিয়ে পুরো হাইওয়ে আর কি। আর এই পাশটা লোকাল গাড়িগুলো চলার জন্য, টোটো বাইক এগুলো চলার জন্য। তখন পর প্রায় 50-55 মিনিট পর ঠিক হলো। এখন আমরা উঠছি, দেখা যাক কি হচ্ছে, এসি কাজ করবে কি করবে না। ভাই 4টের সময়, 3:45 সময় বাসটা ছেড়েছে, তো তখন থেকে কিন্তু এসি কাজ করছে না, প্রচণ্ড গরম বাতাস দিচ্ছিল। এখন বাজে 9:15। এখন এসে এসিটাকে ঠিক করলো একটা জায়গা থেকে। এতক্ষণে একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। এতক্ষণ ধরে যা কষ্ট করেছি ধারণার বাইরে, বারবার বলতে হয়েছে আমাদেরকে, এখানকার স্টাফদেরকে। এখন বাজে 10:15। এতক্ষণে গাড়িটি দাঁড়ালো একটা খাবার হোটেলের সামনে, সেটা লাইন হোটেল বলতে পারো ঠিক। গুড মর্নিং বন্ধুরা, সারা রাত ধরে এগিয়ে চলে এসেছি। দূরে পাহাড়, সামনে চাষের জমি, এক অপূর্ব দৃশ্য। তাছাড়াও সাধারণভাবে আমরা জানি পাহাড়ের লোক সংখ্যা অনেকটাই কম থাকে। ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত একসাথে, এদিকে বীজ ধান। এখন আমরা রত্নানগর, এখানে গন্ডার রাস্তা ক্রস করে, তো বোর্ডে লেখা দেখেছিলাম, তাই তোমার দেখাচ্ছে এই জঙ্গলটা।
পুরো ফরেস্ট। এখানে গন্ডার আছে তা বোর্ড থেকে বোঝা যায়, দেখতে পাবে এই যে বোর্ডটা এখানে আছে। তেমন আমরা আছি কোকা কোলার ফ্যাক্টরি। এখানে এখানে ওদের কোকা কোলা তৈরি হয়। গ্রেট এক্সিকিউশন, গ্রেট ব্র্যান্ডস কোকা কোলা। তো এই ভরতপুর বাস স্ট্যান্ডে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, সবাই মর্নিং ওয়াক জগিংয়ে ব্যস্ত। নেপাল পুলিশ কলেজ, এটা নেপাল পুলিশ কলেজের ক্যাম্পাস। খুব সুন্দর পরিবেশ, আমাদের যেমন ক্যাম্প দেখা যায় বিএসএফ ক্যাম্পগুলো, ঠিক তেমনি। খুব সুন্দর একটা মন্দির, শ্রী সিদ্ধেশ্বর ধাম। ঝিঝি পোকার ডাক এত জোরে শোনা যাচ্ছে যে বাসের ভিতর থেকে আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট। যেমনটা সিকিমে যাওয়ার সময় তিস্তার ধার দিয়ে যাই, ঠিক তেমনি আমরা গণ্ডকীর ধার দিয়ে কাঠমান্ডু যাচ্ছি। মায়াবী দৃশ্য, ওয়াও! পাহাড় ঘেঁষে যে সূর্য ওঠে, এটা আমরা আগে সিনারিতেই দেখতে পেতাম বা ছবি আঁকতাম, আর আজকে সেটা বাস্তবে দেখতে পেলাম। এরকম ছবি আমরা এঁকে থাকি, আর বাস্তবে এখানকার নদীটাকে দেখো, ওয়াও! নদী পাহাড়ের মাঝখান দিয়ে আর সূর্য উঠছে, এই সেই শিশুকালের আঁকা ছবি আমাদের চোখের সামনে আজকে বাস্তবায়িত। ত্রিশূলী নদী। ও, এই ফুটব্রিজটা সুন্দরভাবে নিতে পারছি। সূর্যের আভা পাহাড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে, নিচে নদী। জয় বাবা পশুপতিনাথ। ব্রিজটাকে জাস্ট দেখো, এই যে ব্রিজটা, ও মাইক, ওয়াও! ত্রিশূলী ব্রিজ, লম্বা কতটা সবে লেখা আছে, এই সেই জায়গা। জাস্ট 5 মিনিটের জন্য একটু সময় পেলাম গাড়ি থেকে নামার, আয়রন ব্রিজটাকে তোমাদেরকেও দেখানোর সুযোগও পেলাম। দেখো, ত্রিশূলী নদী নিজস্ব গতি নিয়ে বয়ে চলেছে ঢালের দিকে। দেখো, ওয়াও! জলের স্রোত দেখেছো? প্রচণ্ড স্রোত, জল অনেক কম কিন্তু প্রচণ্ড স্রোত। ঠিক একইভাবে এই পাশে চলো, এই পাশে তোমাদেরকে দেখাবো। এদিকে রাস্তা কাটা হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে পাহাড় কেটে কেটে। আর এদিকে দেখো জলের স্রোতটা দেখো জাস্ট, বাহ! ওদিকে বাঁধ দেওয়া হচ্ছে যাতে ভেঙে না যায়। দারুণ শব্দ। আর লোহার ব্রিজটা কিন্তু দেখতে দারুণ লাগছে, ওয়াও! আর এই ব্রিজে আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু বিশাল আনন্দের বিষয়। ওয়াও! দেখো সুদেবের স্রোতটা দেখো, সামনে কিন্তু একটা ফ্রুট বীজ দেখা গেল। এই দেখো ফ্রুট বীজটা, এরকম ফ্রুট বীজ অনেক দেখা গেছে, এখান দিয়ে বাইক পর্যন্ত পার হতে দেখেছি। এই সেই ফুট ব্রিজ। চলো, দেখা হয়ে গেল আমাদের এই ব্রিজটা। এবার আমরা ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস, বাসের দিকে এগিয়ে যাই। দেখো বাড়ি ঘরগুলো কি সুন্দর দেখাচ্ছে। ভাবো তো, এই বাড়ি ঘরগুলোতে যাওয়ার জন্য কী রকম কঠিন রাস্তাকে বেছে নিতে হয়। তার উপরে একটা গাড়ি দেখতে পাচ্ছি, হয়তো সেরকম ব্যবস্থা রয়েছে, তবে পাহাড়ি জীবনযাপন কিন্তু অতি কষ্টকর, সহজলভ্য নয়।
তো আমরা এখন একটা হোটেলের সামনে এসে দাঁড়ালাম। জায়গাটার নাম সিমলে, ওই দাদিংড বা কীরকম কিছু একটা জায়গাটার নাম। চলো তোমাদেরকে দেখাই যে ধাপ চাষটা কী করে হয় পাহাড়ে। এই দেখো পুরো ধাপ চাষ কী করে হচ্ছে, দেখো এই দেখো পুরো জমিগুলোকে সমান করে আগে ওরা কেটে নিয়েছে, তারপরে দেখো সিঁড়ির মতন ধাপ 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 তৈরি করেছে, দেখতে পাচ্ছ? এই সিঁড়ির মতন ধাপ ধাপ করে বিভিন্ন চাষ, ধান চাষ করেছে, ভুট্টা চাষ করেছে, কিছু কিছু সবজি চাষ দেখতে পাচ্ছি। এই যে এই চাষগুলোকে না ধাপ চাষ বলা হয়, ধাপে 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 চাষ করাকে। দেখো প্রত্যেকটা জায়গায় উপরেও দেখো প্রচণ্ড ওখানেও চাষ করছে, খুব ফসল আছে এখানে, বিভিন্ন রকমের ফসল। এখানকার লোকাল লোক, স্থানীয় লোকেরা এই চাষগুলো করে থাকে, আর এগুলোকে আমরা ধাপ চাষ বলে থাকি। পাহাড়ের ঢালের মধ্যে মাটি কেটে কেটে, ঢাল কেটে কেটে যে জমি সৃষ্টি করে যে কোনো চাষ করা হয় তখন তাকে ধাপ চাষ বলা হয়। দেখো ধান চাষ, এই কলা গাছও দেখতে পাচ্ছি প্রচুর। ব্যাস, আশা করি তোমাদের ধাপ চাষ বুঝতে আর কোনো কষ্ট হবে না। আর একটা নতুন গাড়ি এখানে চলে এলো। আর আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, এখানে দেখো একটা ছোট্ট একটা নদীর মতন বয়ে চলেছে, যেখানে জল খুব কম, হেঁটে হেঁটে ইজিলি পার হওয়া যাবে। এইরকম নদীগুলো কি জানো, স্ট্রিম বলা হয়। স্ট্রিম, যেখানে পাথর থাকবে প্রচণ্ড, জল খুব বেশি থাকবে না, কিন্তু জলধারা বয়ে যাবে। তো এখন আমরা একটা ছোট্ট টানেল পার হব, আর এরকম করে টানেলের ভেতর দিয়ে তো আমরা কখনো যাইনি, তো এখন ঢুকবো। দেখো এই যে ঢুকলাম, ছোট্ট একটা টানেল, ব্যাস বেরিয়ে গেলাম। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, আর খুব বড় সড়ো একটা প্রজেক্ট চলছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর করে এই জায়গাটা সাজানোর ব্যবস্থা চলছে। দেখো এখানে আরেকটা টানেল তৈরি হচ্ছে, ওটা হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া হবে। আর আমরা এখন ওই ওপর দিয়ে উঠবো, যে গাড়িগুলো যাচ্ছে ডান দিক দিয়ে ঘুরে ঘুরে উঠবো আমরা। শিবকে দেবতারা যখন খুঁজে পেয়েছিলেন, তো তখন ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তখন শিব তার অন্যতম দিব্য প্রতীক লিঙ্গটি পিছনে রেখে গেলেন। এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি পশুপতিনাথের হৃদয় হয়ে উঠল। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পশুপতিনাথই হলেন সকল জ্যোতির্লিঙ্গের মস্তক বা মুকুট। আর সেই জ্যোতির্লিঙ্গ দিয়েই আমাদের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শনের যাত্রা সর্বপ্রথম আমরা দেখব। আর এত ওপরে, বুঝতেই পারছো, নেপালের কাঠমান্ডু শহরের বা রাজধানীর একটা পাশে আছে পশুপতিনাথ মন্দির। আর এছাড়াও আরও অনেক প্রচলিত গল্প রয়েছে, যেগুলো আমি আমার ভিডিওতে একটু একটু করে তোমাদেরকে শোনাবো বা জানাবো। সঙ্গে থাকো, আরও গল্প শুনতে পাবে। আর দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দৃশ্যটা, এত সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, এত পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর আমরা সেই পাহাড়ের ধার বরাবর চলছি ধীরে ধীরে। কত গাড়ি রয়েছে দেখো, সকলে একসাথে এক নিয়মে চলছি। নেপালকে সিদ্ধার্থ গৌতমের অর্থাৎ বুদ্ধদেবের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। সেই কারণে দেশটিতে বৌদ্ধ ধর্মের একটি বিশেষ স্থান রয়েছে, এবং কিছু সম্প্রদায়ের মধ্যে এটি হিন্দু ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নেপালের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। আকাশ যেন এক বিশাল নীল ক্যানভাস, সেখানে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। বাতাসে কোনো ধুলোবালি না থাকায় আকাশটি সবসময় স্ফটিকের মতো স্বচ্ছ ও গভীর নীল দেখায়। আমরা কাঠমান্ডুতে ঢুকে গেছি, এবার আমাদের নামার পালা। সামনে আমরা নেমে যাব বসপাতে।